তাই আমার সামনে এত বড় মুখ করবার অধিকার তোর নেই, বুঝলি? তোদের জায়গা বুঝে চলবি, নইলে কাজ পাবি না কোথাও এই গ্রামে। বাঁধ মেরামত করবে কে? যারা টাকা মারে তারাই তো পঞ্চায়েতে বসে আছে। আমাদের মতো গরিবের কথা কেউ শোনে? ওঠো ওঠো তাড়াতাড়ি, বাঁধ ভেঙে গেছে, জল আসছে, দেখো পায়ের কাছে জল। বাচ্চাগুলোকে ধরো, তাড়াতাড়ি করো, একটু দেরি করার সময় নেই। আজ মহাজনের জমিতে ধান কাটতে যাব। গতকালের বাকি মজুরিটাও নিতে হবে। 3 দিন ধরে পাচ্ছি না, কোথায় যায় টাকাগুলো বুঝি না। লোকটার কাছে গেলে মনে হয় ভিক্ষা চাইতে যাচ্ছে, অথচ নিজের পরিশ্রমের টাকা। তুমি একটু নরম করে বলবে কিন্তু। গতবার যেভাবে বলেছিলে মহাজন রাগ করে আছে এখনো। তোমার রাগের কারণে কাজ হারালে বাচ্চাগুলো কি খাবে বলো? আমি তো ভয় পাই তোমার মুখের ওপর কথা বলার অভ্যাসটা একদিন বিপদ ডেকে আনবে। নরম করে বলবো? আমি তো মানুষ ফুলি, সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটি, বিনিময়ে কি পাই? দুবেলা ভাতও ঠিক মতো জোটে না। তারপরও বলো নরম করে কথা বলতে? একটা সীমা আছে তো সব কিছুর। আমি তো জানি তুমি কত কষ্ট করো, আমার চোখ কি নেই নাকি? কিন্তু ভেবে দেখো, গ্রামে তো আর কাজ নেই, হাতে মহাজনের জমি ছাড়া কোথায় যাবে? বাচ্চাগুলোর মুখের দিকে তাকাও একটিবার। ছোটটা গত রাতেও কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, ভাত চাচ্ছিল। আমি কি দেব বলো? জল খাইয়ে ঘুম পাড়িয়েছি। নিজের বাচ্চাকে ভাত দিতে পারি না, এর চেয়ে বড় লজ্জার আর কি আছে দুনিয়ায়? মাঝে মাঝে ভাবি এ জীবনের কোনো মানেই নেই। তোমার একার লজ্জা না এটা, আমিও তো মা, কিন্তু হাল ছাড়লে চলবে? ওঠো, মুখ ধোও, ভাত বেড়ে দিয়েছি, একটু খেয়ে তারপর যাও মহাজনের কাছে। ওপরওয়ালাই ভরসা, একদিন না একদিন ভালো দিন আসবেই। আমি বিশ্বাস করি এই কষ্ট চিরকাল থাকবে না। তোমার এই বিশ্বাসটা না হলে কোনদিন হয়তো নদীর জলেই ডুবতে মরতাম। তুমি না থাকলে আমি কোনো দিনই পারতাম না। যাই, দেরি হয়ে যাচ্ছে, মহাজনের সামনে দেরি করে গেলে আরও বকবে। কালু, এসেছিস? তোর বড্ড সাহস হয়ে গেছে দেখছি। গতবার কিভাবে কথা বলেছিলি মনে আছে? তোর বাপ দাদাই জমিতে খেটেছে, তুইও খাটবি চুপচাপ। মহাজন, আমি তো বেয়াদবি করিনি, শুধু মজুরির টাকাটা চেয়েছিলাম। 3 দিনের খাটুনির টাকা বাকি আছে, ঘরে বাচ্চাগুলো না খেয়ে আছে, তাই একটু তাড়া দিয়েছিলাম। আপনি মাফ করে দিন। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, কিন্তু আমাদেরও তো পেট আছে। তুই তাড়া দিবি আমাকে? শোন কালু, তোরা গরিব মানুষ, তোদের ভাত জোগায় কে? আমি। তোদের কাজের জায়গা দেয় কে? আমি। তাই আমার সামনে এত বড় মুখ করবার অধিকার তোর নেই, বুঝলি? তোদের জায়গা বুঝে চলবি, নইলে কাজ পাবি না কোথাও এই গ্রামে। বুঝেছি, কিন্তু একটা কথা বলবো? মজুরির টাকাটা তো আমার, আমি ভিক্ষা চাইতে আসিনি। সারা দিন ঘাম ঝরিয়ে যা কামিয়েছি সেটাই চাচ্ছি, এইটুকু চাওয়া কি অন্যায়? শোন, তোর মতো মানুষ পৃথিবীতে অনেক আছে, তুই না এলে আরেকজন আসবে। আমি যখন দেব তখনই পাবি। এইটা আমার জমি, আমার টাকা, আমি ঠিক করব কখন কাকে দেব। আচ্ছা বাবু, কিন্তু আমার একটা শেষ কথা আছে। আমার বদলে যে আসবে সেও তো মানুষ, তাকেও তো খেতে হবে, তাকেও তো টাকাটা দিতে হবে। বেশি কথা বাড়াবি না আমার সামনে, কাজ কর, টাকা পাবি। আর শোন, আজ বিকেলে গোলা ঘরের ধানগুলো তুলতে হবে, বর্ষা আসছে, জল উঠলে সব নষ্ট হয়ে যাবে। তোর কথার চেয়ে কাজ বেশি দরকার এখন। আচ্ছা যাচ্ছি, কিন্তু আপনি কথা রাখবেন তো? আগেও কতবার বলেছেন দেব দেব, তারপর ভুলে গেছেন। আমরা গরিব মানুষ, একদিনের টাকা না পেলে একদিন না খেয়ে থাকতে হয়। আপনার কাছে 3 দিনের টাকা হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে ওটাই সব। যা যা, জমিতে যা, সন্ধ্যায় পাবি তোর টাকা, এত ঘ্যান ঘ্যান করিস না। কালু ভাই, নদীর জলটা দেখেছো? গতকাল থেকে বাড়ছে, বড় বন্যা হবে মনে হয়। আমারও তাই মনে হচ্ছে রশিদ। সকালে যখন জমিতে ছিলাম দেখলাম নদীর ধারের মাটি ভিজে ভিজে, জল চুইয়ে আসছে ভিতর থেকে। বাঁধটাও তো পুরনো, কতদিন ধরে মেরামতি হয়নি। বাঁধের গায়ে ইঁদুরে গর্ত করছে, সেই দিক দিয়ে জল ঢুকছে। বাঁধ মেরামত করবে কে? যারা টাকা মারে তারাই তো পঞ্চায়েতে বসে আছে। আমাদের মতো গরিবের কথা কেউ শোনে? মহাজনের গোলা ঘরের চিন্তা সবার আছে, কিন্তু আমাদের কুঁড়ে ঘর ভাসলে কারো কিছু যায় আসে না। এটাই তো বাস্তবতা কালু ভাই। সত্যি কথাই বলেছ,
আচ্ছা রশিদ, তোমার ঘরে কিছু জমানো আছে, মানে খাবার দাবার? যদি সত্যি বন্যা আসে তাহলে তো কয়দিন কোথাও যেতে পারবো না, জলের মধ্যে বসে থাকতে হবে। বাচ্চারা কি খাবে? আমি তো ভাবছি কাল থেকে একটু একটু করে শুকনো খাবার জন্য, কিন্তু টাকা কোথায়? কিছু চাল আছে আর একটা খোড়া মুরগি আছে, গত মাসে বাজার থেকে এনেছিলাম বিক্রি করবো বলে, কিন্তু পা ভাঙা থেকে কেউ কেনেনি। হাটে নিয়ে গিয়েছিলাম, লোকজন হাসে, কেউ দাম দেয় না, সেটাই বাড়িতে পুষে রাখছি। তোমার কাছে কি আছে? আমার কাছে কিছুই নেই বললেই চলে। অল্প কিছু চিড়া আছে আর ফুলি কিছু শুকনো মরিচ রেখেছে, আর একটু নুন, ব্যাস এইটুকুই। মুরগিটা তোমার কাছে আছে ভালো, যদি সত্যিই খারাপ কিছু হয় ওটাই সম্বল হবে হয়তো। কালু ভাই, মনটা কেমন করছে? আজকে জমিতে কাজ করতে করতে বারবার নদীর দিকে তাকাচ্ছি, জল ঘন্টায় ঘন্টায় বাড়ছে, আগে কোনো দিন এত তাড়াতাড়ি বাড়তে দেখিনি গো। কি দেখছো ওইদিকে? বাইরে বাতাস বাড়ছে, টিনের চালটা কাঁপছে, দেখতে পাচ্ছ না? আজ রাতে ঝড় হবে মনে হচ্ছে। ফুলি, নদীর দিকে তাকাও একবার, জল কত দূর উঠেছে দেখো। সকালে যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাও এখন ডুবে গেছে। আজ রাতে বড় কিছু হবে। আমার মনটা কেমন যেন ভালো লাগছে না একদম। তুমি আবার ভয় দেখাচ্ছ। প্রতি বছরই তো জল ওঠে, আবার নেমেও যায়। এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি বরং একটু ঘুমাও, সারাদিন খাটাখাটনি করেছো, তুমি ঠিকঠাক মতো খাচ্ছও না। না ফুলি, এইবার অন্যরকম লাগছে। রশিদও বলল, তার বাপ বলেছে এইবার বড় বন্যা হবে। আমি নিজেও নদী দেখেছি। একটা কাজ করো, ঘরের যা কিছু দরকারি জিনিস আছে সব একটা বস্তায় ভরে উঁচু জায়গায় রাখো, যদি হঠাৎ কিছু হয় তাহলে যেন নিয়ে যেতে পারি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতোই করি, কিন্তু কোথায় যাব যদি সত্যি জল আসে? এই ঘর ছাড়া তো আমাদের কিচ্ছু নেই। নদীর পাড়ের পূর্ব দিকে একটা উঁচু টিলা আছে, মনে আছে? সেখানে গেলে জল পৌঁছাবে না, সেখানেই যাব দরকার হলে। ওঠো ওঠো তাড়াতাড়ি, বাঁধ ভেঙে গেছে, জল আসছে, দেখো পায়ের কাছে জল। বাচ্চাগুলোকে ধরো, তাড়াতাড়ি করো, একটু দেরি করার সময় নেই। হায় হায়, এত জল কোথা থেকে আসছে? আমি ছোটটাকে কোলে তুলে নিচ্ছি, তুমি বড়টাকে ধরো। বস্তাটা কোথায়? সন্ধ্যায় ওটা ছাড়া তো আমাদের আর কিছুই নেই। ওই কোনায় রেখেছিলাম, জলেতে ডুবে যায়নি তো? দেখি জলেতে ভিজে গেছে কিনা। পেয়েছি, ধরো। আমি বড়টাকে কাঁধে নিচ্ছি, এখন দৌড়াও টিলার দিকে। জল তো হাঁটু পর্যন্ত উঠে গেছে, ছোটটা কাঁদছে, ভয় পেয়েছে। দেখো গ্রামটা ডুবে যাচ্ছে, দেখো। রশিদ ভাইরা কোথায়? তাদের খবর দিতে হবে। রশিদ, ও রশিদ! না, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি ছাড়া আমি কোথায় যাব? একসঙ্গেই যাব। তুমি চিৎকার করো এখান থেকে, রশিদ ভাই ঠিক শুনতে পাবে। আচ্ছা ঠিক আছে। রশিদ, ও রশিদ, বাঁধ ভাঙছে, তাড়াতাড়ি বাইরে এসে টিলায় চলো, দৌড়াও সবাই। রশিদ, শুনতে পাচ্ছ? কালু ভাই, এই শুনছি, আসছি। তাড়াতাড়ি করো রশিদ, জল বাড়ছে। ওইদিকে ডান দিকে দৌড়াও, থামবে না। কালু ভাই, এই তুমি ডাক না দিলে আজ রাতেই আমরা সবাই শেষ হয়ে যেতাম। থামো রশিদ, ওই কথা বলো না। আমি জেগেই ছিলাম, ঘুমাইনি। মনটা বলেছিল কিছু একটা হবে, কিন্তু দেখো গ্রামটা কোথায়, কিছুই দেখা যায় না, সব জলের নিচে। আমার ঘরটা কোন দিকে ছিল কালু ভাই? ওই আম গাছটার পাশে? আমার কুঁড়ে ঘর, তোমার ঘর, মহাজনের পাকা বাড়ি সব এক হয়ে গেছে। হ্যাঁ, জলের কাছে ধনী গরিব সব সমান। মহাজনের গোলা ঘরে যে ধান ছিল সব ভাসিয়ে নিয়েছে, তার পাকা দেওয়ালও ঠেকাতে পারেনি। আচ্ছা রশিদ ভাই, খাবারের কি হবে? সেটাই তো চিন্তা। টিলাই তো কিছু নেই, যে বস্তাটা এনেছিলাম তাতে কিছু চিড়া আর শুকনো মরিচ আছে। বাচ্চাদের কতক্ষণ চিড়া খাওয়াবো? তোমার কাছে কি আছে কালু ভাই? আমার কাছে কিছু চাল আছে, তবে ভেজা। আর একটা জিনিস আছে, সেই খোড়া মুরগিটা। কিন্তু এখন রান্না করব কিভাবে? চারিদিকে জল, কাঠ নেই, উনুন নেই, মাটি ভেজা,
আগুন ধরবে কিভাবে? হ্যাঁ, মুশকিল তো বটে, কিন্তু কিছু একটা করতে তো হবে কালু ভাই। এ বাচ্চাগুলো কান্না সহ্য হচ্ছে না যে। কালু বাবা, পা দুটো আর চলে না। সারা রাত বৃষ্টিতে ভিজেছি, কিন্তু তোমরা আছো তাই ভরসা আছে। একা হলে আমি বাঁচতাম না আজ রাতে। দাদি, আপনি একটু গায়ে কাপড় জড়ান। এই এই নিন, আমার গামছাটা নিন, একটু আরাম লাগবে, একটু আরাম লাগবে। আপনাকে এইভাবে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। তোর মা ভালো মানুষ ছিল কালু, ওর মতো মেয়ে এই গ্রামে আর জন্মায়নি। আচ্ছা শোন, আমি তো অনেক বন্যা দেখেছি জীবনে। একটা কথা বলি, এই জল কমতে 3-4 দিন লাগবে। এত মানুষ এখানে, খাবার ছাড়া কি হবে? হ্যাঁ দাদি, সেটাই তো চিন্তা। রশিদের কাছে একটা খোড়া মুরগি আছে, কিন্তু রান্না করব কিভাবে? চারিদিকে ভেজা, আগুন জ্বলবে না, মাথায় কিচ্ছু আসছে না। আপনি কোনো উপায় জানেন? শোন কালু, আমার দাদা বলতো মাটির নিচে রান্নার কথা। ওপরে ভেজা হলেও একটু গভীরে মাটি শুকনো থাকে। গর্ত খুঁড়ে তার মধ্যে আগুন জ্বালাতে হয়। কোনো হাঁড়ি লাগে না, কোনো উনুনও লাগে না। মাটির নিচে রান্না? এইটা তো আগে কোনোদিন শুনিনি দাদি, কিন্তু কাজ হবে তো? হবে বাবা, হবে। ধৈর্য ধরে করতে হবে। যা, শুরু কর। বাচ্চাগুলোর পেটে কিছু দিতে হবে তো, দেরি করিস না আর। আচ্ছা দাদি, চেষ্টা করি। রশিদ, এখানে মাটি একটু শুকনো মনে হচ্ছে। গাছটার গোড়ায় দেখো, শুকনো পাতা ডালপালা আছে। হাত লাগাও একটু, একা পারছি না। এই দেখো, এখানে সত্যিই শুকনো। এই দাদি ঠিকই বলেছে, কিন্তু মুরগিটা কি করবে? আমাদের দাদারা তো পাথর দিয়ে সব কিছু করতো। আমি খুঁজছি, তুমি গর্তটা খুঁড়তে থাকো তো। পেয়েছে কালু ভাই। এই দেখো, একটা চ্যাপ্টা পাথর। হ্যাঁ, ধার আছে এক পাশে। এইটা দিয়ে হবে মনে হয়। নাও নাও, মুরগিটা নিয়ে রান্না করো। রশিদ, তুমি বড় মনের মানুষ। তোমার এই দান আমি কোনো দিন ভুলবো না। আজ রাতে কেউ না খেয়ে থাকবে না, আমি কথা দিচ্ছি। কালু ভাই, তোমার মনটা সত্যিই বড়। মহাজন তো সারা জীবন তোমাকে ছোট করেছে, কিন্তু তুমি তো আসলে তার চেয়ে অনেক বড় মানুষ। মহাজনের লাখ টাকা আছে, কিন্তু 1 টাকাও কোনোদিন কাউকে দেয়নি চাইতে। আর তুমি, যার কিছুই নেই সে সবাইকে দিতে চাই। এইটাই তফাৎ কালু ভাই। তফাৎ টফাৎ বুঝি না রশিদ ভাই, আমি শুধু জানি ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো দরকার। চলো কাজ শুরু করি, দেরি করলে অন্ধকার হয়ে যাবে, তারপর আর কিছু করা যাবে না। কালু, আগুনটা ঠিকমতো জ্বলছে তো? ধোঁয়া বেশি উঠছে, কাঁচা কাঠ হবে হয়তো। আগুন ঠিক আছে ফুলি, একটু পরে ধোঁয়া কমে যাবে। কাঁচা কাঠ শুকাতে সময় লাগে। দাদি বলেছে মাটির নিচে পুঁতে রাখতে, ধীরে ধীরে শেখা হবে। সময় লাগবে, কিন্তু ঠিক হবে। উনুনের চেয়েও ভালো হবে, দাদি বলেছে। একটা কথা বলি, এই মুরগিটা রশিদ ভাইয়ের শেষ সম্বল ছিল, কিন্তু তুমি বললে সবাইকে খাওয়াবে। এত মানুষ একটা রোগা মুরগি দিয়ে কি হবে বলো তো? সবার জন্য তো যথেষ্ট হবে না। মাঝে মাঝে ভাবি, তুমি যে কেন এত ভালো। এই দুনিয়ায় ভালো মানুষের তো কোনো দাম নেই। ফুলি, পেটে ভরবে না হয়তো, কিন্তু মানুষ একসঙ্গে ভাগ করে খেলে তখন কষ্টটা কমে যায়। আমি সারা জীবন দেখেছি, ধনীরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, কাউকেই সাহায্য করে না, কিন্তু আমাদের তো নিজেদের পাশে থাকতে হবে। তুমি ঠিকই বলেছ। আমি বড় পাতায় ছোট ছোট করে ভাগ করব, সবাই একটু একটু করে পাবে। কলা পাতা কয়েকটা পেয়েছি, তুমি জানো? তোমাকে নিয়ে আমি গর্ব করি। মহাজন বড়লোক হতে পারে, কিন্তু তুমি বড় মনের মানুষ। এসব কথা পরে হবে, চলো আমরা রান্নায় মন দিই। কালু, একটা কথা বলি। জানি তুই আমার উপর রাগ করেছিস, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি, কিন্তু আজ আমার সব শেষ কালু। গোলাঘর, ধান, টাকা পয়সা সব জলে ভেসে গেছে। আমার বউ বাচ্চারাও ক্ষুধায় কাঁদছে। বাবু, আমি আপনার উপর রাগ করিনি। রাগ করে কি হবে?
জল তো ধনী গরিবের তফাৎ বোঝে না। হ্যাঁ, আপনি বসুন, সবাই সমান এখানে। তুই ঠিকই বলেছিস কালু। আমি সারা জীবন ভেবেছি টাকা আছে তো সব আছে, মানুষকে ছোট করেছি, মজুরদের ঠকিয়েছি, নিজেকে বড় ভেবেছি। আজ দেখ সেই টাকা কোথায়, জল সব ধুয়ে নিয়ে গেছে। আমি এখন তোর চেয়েও গরিব কালু, আমার তো কিছুই নেই। আজ কোনো কথা না, আমরা মুরগি রান্না করছি মাটির নিচে, রশিদের সেই মুরগিটা যেটা বাজারে কেউ কিনেনি, পা ভাঙা বলে সবাই হেসেছিল। আজ সেইটাই সবাই আমরা আনন্দ করে খাবো। তুই তুই আমাকেও দিবি? আমি তোকে কত কষ্ট দিয়েছি, তবুও দিবি? কালু, আমি তো তোর মজুরির টাকাও ঠিক মতো দিইনি, তোর টাকা মেরে খেয়েছি বারবার। তুই কিভাবে পারিস এত ভালো মনের হতে? সত্যি বলছি, আমার সেই মনটাই নেই। মহাজন, ক্ষুধা সবার কাছে এক রকম। আমি যদি আপনাকে না দিই তাহলে আমি আর আপনার মধ্যে তফাৎ কি? কালু, দেখো কেমন হয়েছে। মনে হচ্ছে সারা জীবনে এমন সুন্দর রান্নার গন্ধ পাইনি। পুলি, বাচ্চাদের আগে দাও, তারপর বাকিরা খাবে। আমি তুমি সবার শেষে। আমি জানতাম তুমি এই কথাই বলবে। ঠিক আছে, দিচ্ছি। আমি খাবো, চিন্তা করো না। এখন দেখো, মানুষগুলোর মুখের দিকে তাকাও। কালু বাবা, আজ তুই যা করলি এইটা আমি আমার 70 বছরের জীবনে কমই দেখেছি। তুই যেভাবে সবাইকে একসঙ্গে খাওয়ালি, ধনী গরিব ভেদাভেদ ভুলিয়ে দিলি, এইটা তো কোনো সাধারণ কাজ নয়, এইটা বড় কাজ কালু। দাদি, আমি কিছু বড় কাজ করিনি। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো তো মানুষের ধর্ম। মায়ের কথা আজ বড্ড মনে পড়ছে দাদি। উনি বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। তোর মা গর্ব করতো তোকে নিয়ে কালু, ওপর থেকে সে নিশ্চয়ই দেখছে। শোন বাবা, আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু একটা কথা বলি, এই গ্রাম আবার গড়ে উঠবে, জল কমবে, মানুষ ঘর তুলবে আবার, কিন্তু আজ রাতের কথা মানুষ কোনো দিন ভুলবে না। এই সব কিছু হয়েছে তোর জন্য, আমি তোকে আশীর্বাদ করছি। দাদি, এত বড় কথা বলবেন না। আমি তো ছোট মানুষ, দিনমজুর। কাল জল কমলে আবার মহাজনের জমিতে খাটতে হবে, তাই এত কিছু ভেবে লাভ নেই। চলুন সবাই একসাথে খাওয়া দাওয়া করি। কালু, জল কমেছে, দেখো আমার বাড়ির টিনের চালটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি বাবু। কিন্তু জানিস, আজ সকালে ওটাকে দেখে আমার মনে কোনো আনন্দ হচ্ছে না। আগে হলে দৌড়ে যেতাম, দেখতাম কত ক্ষতি হয়েছে, টাকার হিসাব করতাম। আজ মনে হচ্ছে ওই ক্ষতি কিছুই নয়। কেন এমন মনে হচ্ছে আপনার? গত রাতে তোর রান্না করা মাংস যখন খেলাম, মনে হলো জীবনে এত সুস্বাদু খাবার কোনোদিনও খাইনি। সেই স্বাদটা মুখে লেগে আছে এখনো। বড় বড় দাওয়াতে গিয়েছি, পোলাও কোরমা খেয়েছি, কিন্তু সেই স্বাদ কোনোদিনও পাইনি। বাবু, ক্ষুধার্ত পেটে সব খাবারই সুস্বাদু লাগে। আমরা গরিবরা এইটা ভালো জানি। সেজন্যই যে আমাদের এত কষ্ট হয় টাকা না পেলে সময়। কালু, আমি তোর কাছে মাপ চাইতে চাই এই কারণে। আমি সারা জীবন তোদের ঠকিয়েছি, অপমান করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, তোদের মজুরির কম দিয়েছি, তোদের উপর খবরদারি করেছি, তোদেরকে মানুষই মনে করিনি। এখন আর এইসব ভেবে কি হবে বলুন? সব তো হয়েই গেল। কিন্তু গত রাতে তুই আমাকে যেভাবে খাওয়ালি, কোনো ভেদাভেদ না রেখে, কোনো অভিযোগ না করে, কোনো খোটা না দিয়ে, সেটা আমি জীবনে ভুলতে পারবো না। আমি কথা দিচ্ছি, গ্রাম আবার গড়ে উঠলে আমি আগের মতো থাকবো না। কি করবেন তাহলে? মজুরদের হক ঠিক মতো দেব, আর কোনোদিন কারো টাকা মেরে খাবো না। মহাজন, কথা দেওয়া সহজ, রাখা কঠিন। জল কমে গেলে, ঘরবাড়ি আবার গড়ে উঠলে মানুষ আবার আগের মতো হয়ে যাবে। যখন আবার গোলাঘর ভরবে, যখন আবার টাকা আসবে, তখন হয়তো গত রাতের কথা ভুলে যাবেন। তুই ঠিক বলছিস কালু, কিন্তু আমি চেষ্টা করব। এই রাতটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে। এইটা আমি জানি।
কারণ আমি দেখেছি কত মানুষ বিপদে পড়ে, কিন্তু বিপদ কাটলে সব ভুলে যায়। কিন্তু আমি আশা রাখি হয়তো এইবার সবাই একটু বদলাবে। আপনি যদি সত্যিই বদলান তাহলেই গ্রাম অন্যরকম হবে। তুই ঠিক বলছিস কালু, কিন্তু আমি চেষ্টা করব। এই রাতটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে। দেখা যাক, সব সময়ই বলবে। আমি দোয়া করি আপনি যেন সত্যিই বদলান। এই গ্রামের মানুষগুলো বড্ড গরিব। অভিভাবক হিসেবে আপনাকে তাদের পাশে থাকাটা খুবই জরুরি। কালু, আর একটা কথা বলি, বাঁধটা যেটা ভেঙে গেছে ওটাকে এবার আমি নিজের টাকায় মেরামত করব। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আর আমি পঞ্চায়েতের দিকে তাকিয়ে থাকবো না। এই গ্রাম আমারও, এই মানুষগুলো আমারও প্রতিবেশী। এতদিন বুঝিনি, আজ বুঝেছি। এইটা যদি সত্যিই করেন তাহলে খুব ভালো হবে। এরপর থেকে সরকারের যা টাকা আমাদের গ্রামে উন্নয়নের জন্য আসবে, আমি কথা দিচ্ছি সেই টাকা আমি কাউকে অনৈতিকভাবে ভোগ করতে দেব না। এই গ্রামে তোর মতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে আবার নতুন ঘর বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করব আমি নিজে। তাহলে তো আমাদের মতো অসহায় মানুষগুলো খুব উপকার হবে। তবে তার থেকেও বড় কথা এই যে গরিব মানুষগুলো কাজ করলে যেন সঠিক সময় টাকা পায়, সেটা দেখবেন। আমার থাকতে এরপর থেকে আর কোনোদিন কোনো অবিচার হবে না, সেটা আমি নিশ্চিত করছি। আর তোমাদের সবাইকেও বলছি, যারা আমার মতো এরকম শয়তানি করে গরিব মানুষের টাকা নিয়ে নাও, তারা সাবধান হয়ে যাও, না হলে আমার থেকেও ভয়ানক বিপদে পড়বে তোমরা। আর হ্যাঁ, আমাদের গল্পটা থেকে তোমরা কি শিখতে পারলে কমেন্ট করে জানিও, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও।